বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ৫২ ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মরণ করল পুরো জাতি। ২১শে প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। আরও জানাচ্ছেন এস.এম. আরিফ। ২১শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। সালাম, বরকত, রফিক জব্বাররা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। ২১ এলে তাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষাবীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন কূটনৈতিক মিশন ও দূতাবাসের প্রধান, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান শহীদ মিনারে। ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলন হয়েছে, মানুষের মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেয়েছে। আমরা বাংলা ভাষীরা বাংলাদেশের মানুষের বা সে তৎকালীন পূর্ব পাকিস্তান মানুষ একটা স্বাধীন বাংলাদেশ প্রয়োজন সেটি অনুভব করছে। মাতৃভাষার যে মর্যাদা সেটি আর উচ্চকিত করার জন্য, শানিত করার জন্য সেই প্রচেষ্টা দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সবসময় ঊর্ধ্বে তুলে ধরেছে। আমরা একটা মুক্ত পরিবেশে, মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে ২১-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। পৃথিবীতে ভাষার জন্য জীবন দেওয়া বিরল ইতিহাস একমাত্র বাঙালি জাতির। ২১ কেবল একটি সংখ্যা নয়, আমাদের চেতনা, অহংকার, যার পথ ধরে এসেছে মুক্তির ৭১ এবং পরবর্তী সব বৈষম্যের লড়াই। এস.এম. আরিফ, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে জাতি পায় মায়ের ভাষা বাংলা। ভাষার জন্য জীবন বিলিয়ে দেয়া সেই সূর্য সন্তানদের স্মরণ করতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদদের আত্মত্যাগের মহিমায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। সাদিয়া হক ময়ের রিপোর্ট। বাঙালির এক আবেগের নাম ২১। রক্তের দাম দিয়ে কেনা এই বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় ৩০ কোটি মানুষ। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিকভাবে ২১শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি এই দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বে প্রচলিত হাজারো ভাষার মধ্যে এই বাংলা ভাষার অবস্থান সপ্তম। যাদের জীবন আত্মত্যাগের বিনিময় এই বাংলা ভাষা, তাদেরকে বাঙালি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করেন এই দিনে। পুরনো প্রজন্ম থেকে নতুন প্রজন্মকে এই দিনটিকে জানান দিতে কেউ কেউ তার পুরো পরিবার নিয়ে এসেছেন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আর আমি এখানে এসে খুব আনন্দ পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। সালাম, বরকত, রফিক, শফি ও জব্বারদেরকে আমি ফুলটা দিয়ে আসবো। ভাষা শহীদদের প্রতি দিনে শ্রদ্ধা জ্ঞাপন করা, আর যেহেতু রমজান মাস, আমরা দোয়াও করলাম তাদের জন্য। ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতি তাদের প্রাণ দিয়েছিল, যাদের বিনিময়ে বাঙালি জাতি বিশ্বে পৌঁছে গেছে এক গৌরবের অনন্য স্থানে। আমাদের যদি ভাষার অধিকারটাই না থাকতো, তাহলে এরপরে যাই কিছু হয়েছে আমরা কিছু অর্জন করতে পারতাম না। পৃথিবীতে কোনো জাতি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এমন ইতিহাস নেই।
শুধুমাত্র বাংলা ভাষার জন্যই জীবন দিতে হয়েছে। রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সর্বসাধারণ এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। এই প্রভাত ফেরিতে আমাদের আসতে হয়, আমাদের যেসব শহীদ তাদের ঋণ তাদেরকে স্মরণ করার মাধ্যমে। বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, তাদেরকে ফুল দিয়ে অর্পণ করতেছে। বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন দেশের মানুষও এসেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পাওয়া এই 21শে ফেব্রুয়ারিকে কাছ থেকে উদযাপন করতে। বাংলা ভাষার শুদ্ধ চর্চার সমৃদ্ধি এবং সঠিক সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করাই হোক 21শের চেতনা। সাদিয়া হক, মাই টিভি, ঢাকা। 21শে প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। ফুলে ফুলে ভরে ওঠে বেদি, শ্রদ্ধায় নত হয় সর্বস্তরের মানুষ। অথচ মাত্র কয়েক কিলোমিটার দূরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর ঘিরে নেই তেমন কোনো ভিড়, নেই আনুষ্ঠানিকতার কোনো আভাস। স্মরণ আর বাস্তবতার কেন এই বৈপরীত্য জানাচ্ছেন শবনম অবনী। 21শের প্রথম প্রহর থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠেছে বেদি। ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের উপস্থিতি এক অনন্য দৃশ্য। কিন্তু শহীদ মিনার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আজিমপুর কবরস্থানে ভিন্ন চিত্র। এখানে শায়িত আছেন ভাষা আন্দোলনের কয়েকজন শহীদ, অথচ দিনভর এখানে নেই তেমন কোনো ভিড়, নেই আনুষ্ঠানিকতার জৌলুস। কয়েকটি কবরে ছিটে ফোটা ফুল আর নীরবতা, যেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আড়ালেই রয়ে গেছে। শুধু 21শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজিমপুরে কবর জিয়ারত করেন। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং ভাষা আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আজকে সেই স্মৃতিময় 21শে ফেব্রুয়ারি, আমরা আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছি। অনেকে বলছেন ভাষা শহীদদের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভের পাশাপাশি তাদের সমাধিতেও সম্মান প্রদর্শন জরুরি। 12টা বাজলেই যখন আমরা আসলে শহীদ মিনারে চলে যাই, এখন এদিকে আর আসা হয় না। শহীদ মিনারে জনস্রোত থাকলেও আজিমপুরে ভাষা শহীদদের কবর যেন নিঃশব্দেই অপেক্ষায়। ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে এই স্থানগুলোকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান সচেতন মহলের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও তেজগাঁও কার্যালয়ে প্রথম দিনের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসে কর্মরতদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি কয়েকটি বৈঠক করেন তিনি। এ সময় নির্বাচনকালে জনগণকে দেয়া ওয়াদা পূরণ করতে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুদের সম্মানী দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন জানান, ঈদের আগেই এসব সম্মানী পৌঁছে দেওয়া হবে। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপি সরকারের তৃতীয় কর্মদিবসে সরকারি ছুটি হওয়া সত্ত্বেও তেজগাঁয়ে অবস্থিত কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে অফিসে কর্মরতদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের খোঁজ খবর নেন তিনি। কার্যালয়ের ভেতরে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। নির্বাচনকালীন সময়ে দেশের মানুষকে দেয়া ওয়াদা পূরণ করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অফিসে প্রথম দিনের কার্যাবলী ও বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর বিএনপি সরকার। তাই জনগণের কল্যাণে যেসব ওয়াদা দিয়েছেন তা পূরণ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে, সেগুলো নিয়ে কয়েকটি আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মাননীয় মন্ত্রীবর্গ রয়েছেন এবং সম্মানিত সচিববর্গ রয়েছেন, ওনারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং ওনাদের যার যার অবস্থান থেকে কিভাবে এই পলিসিগুলো কার্যকর করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। শুধু উদ্যোগ নয়, দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের
সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আগামী 10 থেকে 12 মার্চের মধ্যে বসছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার রাতে তিনি এ তথ্য জানান। বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এই অধিবেশনে উপস্থাপন করা হবে, পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে। তিনি বলেন, ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। সারা দেশে 4 কোটি 10 লাখ পরিবার রয়েছে, আর চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশালে 21শে ফেব্রুয়ারির আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, রক্তের বিনিময়ে শুধু বারবার আন্দোলন করলে হবে না, দেশকে সুন্দর করে গড়ার পরিকল্পনাও আমাদের থাকতে হবে। সে ধারাবাহিকতায় ক্ষমতায় আসার আগে 31 দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা দেওয়া হয়েছিল। সরকার সকল প্রতিশ্রুতি জনগণের কাছে পরিষ্কার করেছে, কেননা বিএনপি জনগণের সাথে সম্পৃক্ত থাকতে চায় বলেও জানান তিনি। সরকার পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম নীতি বা বিভিন্ন নিয়োগ, বিভিন্ন সমস্যা ইত্যাদির ক্ষেত্রে প্রচলিত আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার বাইরেও কেউ কেউ তৎপরতা দেখানোর চেষ্টা করেন। আমরা এই ধরনের যে কোনো তৎপরতাকেই আমরা মনে করি, এই ধরনের সংঘবদ্ধ যে কোনো আইন বিরোধী তৎপরতাকেই আমরা মব বলে চিহ্নিত করি। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, মতপার্থক্য থাকতে পারে, তবে সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকাল 8টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। জুলাই সনদের ভিত্তিতে শপথ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে, তবে না ভোট এর বিষয়ে পার্লামেন্টে আলোচনা হবে। সুতরাং যারাই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা দিবে তারা দেশের শত্রু হিসেবে পরিণত হবে। সুতরাং বক্তাচার থেকে ফিরে এসে আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আমাদের কথা বলতে হবে, কাজ করতে হবে। সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্য কাজ করা উচিত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতি, অনাচার, আত্মীয়করণ ও দলীয়করণের কারণে ধ্বংসের পথে চলে গেছে। এই পরিস্থিতি অতিক্রম করেই দেশের জন্য কাজ করতে হবে। দুপুরে রাজধানী তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাস্তবতা বিবেচনা করেই যা সম্ভব সেটাই অর্জনের চেষ্টা করতে হবে। বাস্তবায়নের দায় কারো একার নয়, সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। বেশ অনেক বছরে দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই। ফলে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল আমাদের দেশে। এটাকে সামনে রেখে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সহিংসতা পরিহার সম্ভব এই শীর্ষক আপনারা বিতর্ক প্রতিযোগিতা করেছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, 21এর চেতনা বাস্তবায়নে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, আদালতের ভাষা পুরোপুরি বাংলায় কার্যকর করা এখনও সম্পন্ন হয়নি, যা ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাপু। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর এই আলোচনা সভা।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই চেতনা বাদ দিয়ে গণতন্ত্র সুসংগত হবে না, বরং ফ্যাসিবাদ ফিরে আসবে আবারও। প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে আর স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর নায়েবে আমির কথা বলেন 21শে চেতনা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গে। সরকার সহ সকল সংস্থা যারা ভাষা নিয়ে চর্চা করে তাদের ব্যাপারে আমি এই কথাটি রাখলাম যে আমাদের কথা এবং কাজকে এক করতে হবে। ঐক্য শৃঙ্খলা যদি নিয়ে আসতে হয় তাহলে সরকারি দল ও বিরোধী দলকে একসাথে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন মুজিবুর রহমান। আর মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইনসাফ যেটা আমাদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা যদি ফিরিয়ে আনতে হয় অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। জনগণের রায় মেনে নিয়ে একে অপরের সাথে আলোচনা সাপেক্ষে দেশটাকে শান্তির একটা দেশে পরিণত করার জন্য এগিয়ে যায়। আজকে যে সময়ের দাবি, আমি সকল পক্ষ যারা আছেন যেখানেই আছেন সকলকে অনুরোধ করবো, আসুন দেশটাকে ঐক্যবদ্ধ করি, জাতিকে ঐক্যবদ্ধ রাখি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে, বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা না বেকারত্ব দূরীকরণের কারখানা? আমাদের বেসিক এই প্রশ্নগুলিকে আমরা অ্যাড্রেস করতে হবে। আমরা তা করছি না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যত বেকার রয়েছে, এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে, তাহলে এই দেশটাকে, এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাবো? একবার ভেবে দেখুন। ৭১-এ জাতির স্বাধীনতা ছিনিয়ে এনেছে, ২০২৪-এ গণতন্ত্র ফিরে পেয়েছে জাতি। আগামীর বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনতার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বেলা ৩টায় মোহাম্মদপুরে ঢাকা ১৩ আসনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলাকাবাসীর পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে গণসংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, কোনো ধরনের উগ্রবাদ, জাতির বিরুদ্ধে কোনো আঘাত মেনে নেওয়া হবে না। ৭১-এ আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি, ২০২৪-এ আমরা গণতন্ত্র ছিনিয়ে এনেছি। আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনতার বাংলাদেশ হিসেবে আমরা গড়ব ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় সিএনজি ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। দুপুর ২:৩০টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী বোঝাই সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর 2 জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ তা স্বাভাবিক করে। তিন দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে অবস্থান করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সফরের অংশ হিসেবে আজ তিনি নিজ পৈতৃক ভিটা কুতুবদিয়ায় গেছেন এবং মা বাবার কবর জিয়ারত করেছেন। সকালে কক্সবাজার শহর থেকে গাড়ি যোগে মগনামার উদ্দেশ্যে রওনা দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে মগনামা ঘাট থেকে সি ট্রাকে করে পৌঁছান কুতুবদিয়ায়। কুতুবদিয়ায় পৌঁছে প্রথমে নিজ পৈতৃক বাড়িতে যান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় স্থানীয়ভাবে পরিচিত তার পিতা মাস্টার তালেবুল্লাহ প্রতিষ্ঠিত একটি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে একই পথে সি ট্রাকে মগনামা হয়ে সড়ক পথে কুতুবদিয়া থেকে কক্সবাজারে ফিরে আসেন প্রধান নির্বাচন কমিশনার। দিনাজপুরের সাম্প্রতিক সময় ইজি বাইক চালকদের টার্গেট করে সক্রিয় হয়েছে অজ্ঞান পার্টি সংঘবদ্ধ চক্র।
যাত্রী সেজে জুস বা খাদ্যদ্রব্যের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে চালকদের অজ্ঞান করে ছিনতাই করা হচ্ছে ইজি বাইক। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে হাফিজা খানম জ্যোতির ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহর ও আশপাশের এলাকায় ইজি বাইক এখন অনেকের জীবিকার প্রধান ভরসা। সেই ভরসার চাকার উপরই আঘাত হানছে অজ্ঞান পার্টি ও ইজি বাইক চোরচক্র। গত 15 ফেব্রুয়ারি ইজি বাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সদস্যরা হেলাল হোসেন নামে এক ব্যক্তিকে চোরাই ইজি বাইক সহ আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে তার গ্যারেজ থেকে বেশ কয়েকটি মালিকবিহীন ইজি বাইক উদ্ধার করা হয়েছে। আমাদের দিনাজপুরে চলাচলগত ইজি বাইকগুলো এই মলম পার্টি জুস পার্টি বিভিন্নভাবে শব্দ ভেসে চুরি ছিনতাই করতেছে। আজকে ওই ছিনতাই করার উদ্দেশ্যে যখন মাদার কেয়ার হাসপাতালে তাকে অজ্ঞান করে নেমে আসে সন্দেহমূলক, তাকে আমরা ধরে ফেলি। আমি টার্মিনাল থেকে বাসেরহাট 4 জন যাত্রী যাওয়ার পথে 7-8 জন অস্ত্রসহ অ্যাটাক করে আমার কাছে অটোটা ছিনতাই করে নিয়ে চলে যায়। আমাকে বলতেছে আসেন চার দোকানে, আমি ওর পিছে পিছে চলে যাই। যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা পর আমার হুঁশ হয় যে আমার গাড়িটা চাবি আমার পকেটে, লোকও নাই গাড়িও নাই। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম নিশ্চিত করেছেন আটককৃতরা সংঘবদ্ধ ইজি বাইক চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। এরা দিনাজপুর জেলার বাইরে থেকে এসে দেখা যাচ্ছে যে অজ্ঞান করে এক পর্যায়ে তার অটোটা ছিনিয়ে নেয়। গত 2 মাসে আমরা প্রায় 15-20টারও বেশি এ ধরনের সংবাদ পেয়েছি। বাই দিস টাইম আমরা হেলাল নামে একজনকে পেয়েছি যে এই চক্রের সদস্য, তার সাথে একজন অটো গ্যারেজ মালিক জড়িত আছে যার কাছে সে ব্যাটারিগুলো বিক্রি করে। তো ওনার ওই আসাদুল নামে সেই ব্যক্তিকেও আমরা গ্রেপ্তার করেছি বালুবাড়ি থেকে। আমাদের হাসপাতালে এই রোগীগুলো হয়তো খুব বেশি গুরুতর অসুস্থ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ঘুমের ওষুধ তাদেরকে খাওয়ানো হয়। তো এই বিষয়গুলো থেকে বাঁচতে গেলে আমাদেরকে আসলে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাওয়া যাবে না বা নির্জন এলাকায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দিনাজপুরে অজ্ঞান পার্টির বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে ইজি বাইক চালকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, সচেতনতাও হতে পারে বড় প্রতিরোধ। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি।